নমস্কার, সৃষ্টি রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কথায় গল্পে আজ আমরা স্মরণ করব কবি অরুণ চক্রবর্তীকে। দিদি, এই যে অরুণ চক্রবর্তীর চলে যাওয়া, মানে এটা এতটাই আকস্মিক যে ভাবতেই পারছি না। মানে মানুষটার সঙ্গে দেখাও হলো বুধবার, চলে গেলেন শুক্রবার গভীর রাতে, রাজার মতো। একদম সত্যি। আমাদের সঙ্গে তো অনেক পরেই ওনার দেখা বা সাক্ষাৎকার নেওয়া, কথা বলা। আপনি তো তাকে দেখেছেন একদম ছোট থেকে। একদম। তো সেই কথাগুলো যদি একটু বলেন আমাদের। আমি তখন স্কুলে পড়ি, আমি চন্দননগরে উষাঙ্গিনীতে পড়তাম। সেখানকার শিক্ষিকা ছিলেন কবি কৃষ্ণা বসু। তা উনি স্কুল থেকে বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায়, ডিবেটে আমাদের পাঠাতেন। এরম করে অরুণদাকে আমি প্রথম দেখি বিচারকের আসনে। আমরা কবিতা বলতাম, বিচারকদের দেখতাম। তারপর প্রতিযোগিতা শেষে আমরা জানতে চাইতাম যে কি বললাম, কেমন হলো, আরেকটু ঠিক করে দেবেন, কি হলে আরেকটু ভালো হতো। তখনই বুঝলাম না যে মানুষটা আমাদের খুব কাছে, কি সুন্দর করে বুঝিয়ে দিতেন কবিতার মানে, কি করে কবিতা বলতে হবে এটা উনি শেখাতেন না। উনি বলতেন কবিতা কি বলতে চাইছে, বিষয়বস্তু। এরকম করতে করতে হঠাৎ করে একদিন অরুণদা জানালেন অরুণদা চন্দননগরের বাড়িতে কবি সম্মেলন হবে। ওই স্কুল জীবনে, তখন আমি স্কুলে পড়ি, অরুণদার বাড়িতে গেলাম গুটি গুটি পায়ে। বিশাল বাগানওয়ালা বাড়ি, সেই বাড়ির বড় বড় গাছ, সেই গাছে ছোট্ট ছোট্ট করে নানান ভাবে কবিতার লাইনগুলো লেখা। বাহ! আর সেদিন প্রথম বুঝলাম যে অরুণদা খুব প্রকৃতি প্রেমিক, পরিবেশ ভালোবাসেন, লেখা চুপ, গাছেরাও কথা কয়। এবং বিস্ময় দেখতে লাগলাম যে কবিরা তাদের কবিতা পাঠ করছেন, আমরা আবার তাদের কবিতা পড়ছি ওই বয়সে। তুমি কি বলবো, একটা অদ্ভুত ঘোরের মধ্যে কাটলো, এতজন কবিকে সামনে থেকে দেখছি। তারপর তো আস্তে আস্তে কবি অরুণ চক্রবর্তী কি করে আমাদের অরুণদার অভিভাবক হয়ে গেলেন আজকে বলতে পারবো না। আমরা চন্দননগরে কয়েকজন মিলে একটা আবৃত্তি শ্রাবণী বলে সংস্থা করলাম। সেখানে বিভিন্ন কবিতার ওপরে বিভিন্ন রকম সেমিনার, আলোচনা হতো। অরুণদা আমাদের গাইড করতেন, উনি আমাদের সভাপতি ছিলেন। আর তারপর তো আমরা অনেক জায়গায় অনুষ্ঠান করতে যেতাম। উনি নিজেও চন্দননগরের মানুষ ছিলেন। হ্যাঁ, একদম। এবং চন্দননগরে আমি প্রথম শুনেছিলাম যে উনি ট্রেক করতে যান। অনেক পরে তোমার সঙ্গে আমার আলাপ হয়েছে যে তোমরা ট্রেক করো, তোমাদের সঙ্গে ট্রেকে গেলাম। এই ট্রেক শব্দটা কিন্তু আমি প্রথম অরুণদার থেকে শুনেছিলাম। মানে উনি ট্রেক করতেন। অরুণদার ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে অদ্ভুত একটা এমন মানুষ ছিলেন, উনি কি না জানতেন, নাচ করতেন কি ভালো, কবিতা বলতেন, কথা বলতেন, এবং স্মৃতি থেকে, সবটাই স্মৃতি থেকে। তখন আমাদের, এবং আরো পড়ো পড়তাম। রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো একটা কবিতার অনুষ্ঠান থেকে ফিরছি, মনে আছে, চাঁদনি রাত, হেঁটে হেঁটে ফিরবো, উনি বলতেন কবিতা বলতে বলতে চলো, আন্তাক্ষরী। আমরা একটা থেকে আরেকটা কবিতায় যাচ্ছি, একটা থেকে আরেকটা কবিতায় যাচ্ছি। এই করে তো কবিতার সঙ্গে আমার যাপন না। স্বভাব কবি ওনাকে মানে বলা যায়। একদম। তা না হলে কি আর ওই আপনার সেই ছোট্ট একটা মহুয়া গাছকে স্টেশনে দেখে, প্ল্যাটফর্মে দেখে উনি ওই রকম একটা কবিতা লিখে ফেললেন, যা মানে শুধু আমাদের দেশে নয়, কিন্তু বিদেশেও কিন্তু সমানভাবে সমাদৃত এবং জনপ্রিয়। সেটা গান হওয়ার পরে মানে এতটাই জনপ্রিয়। কেউ জানতেন না ওটা অরুণদার লেখা, প্রথম দিকে জানতেন না। তুমি দেখবে অরুণদা নিজেই বলেছেন যে কি ভেবে উনি ওই কবিতাটা লিখেছেন। আমরা একটু শুনি, দেখি, দেখো। মহুয়া গাছকে নিয়ে কবিতাটা লেখা, শ্রীরামপুর স্টেশনে, মধুকা ল্যাটিফোলিয়া। মনে হয় সে গাছটা ঠিক জায়গায় নেই, কেউ ঠিক জায়গায় নেই, ইউ আর মিসপ্লেসড, আনফিট এভরিওয়্যার। যেমন দেবু গান গাইছে, হয়তো ভালো একজন অর্কেডিয়ানিস্ট হতে পারত, যাকে তা হোক, গানটা করুক। এই মিসফিটনেসটা, যেমন আমি ডাক্তার হতে চেয়েছিলাম, হয়ে গেলাম ইঞ্জিনিয়ার, ঘন্টা হলো কবিতা লিখছি, এরকম ব্যাপারটা। এই গাছটা আমাকে শিখিয়েছিল। হাই দেখো গো, তুই এখানে কেনে, তো লাল পাহাড়ি দেশে যা, রাঙ্গামাটির দেশে যা,
হে তাকে তোকে মানাইছে নাই গ, একেবারেই মানাইছে নাই। এই হচ্ছেন অরুণদা, প্রচুর আড্ডাবাজ। দেখো, আমি কিছু ছবি অরুণদার ফেসবুক পেজ থেকেই রেখেছি। যে কোনো অনুষ্ঠানে উনি যেতেন, উনি কাউকে ফেরাতেন না, জানো তো। ওনার যদি সময় থাকতো উনি কিন্তু সব অনুষ্ঠানে যেতেন। হ্যাঁ, আমাদের ওই ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের বইমেলায় স্টল দেয়, তার সেমিনারও হতো। একটা সেমিনারে ওনাকে ডাকা হয়েছিল এবং কি আশ্চর্য, উনি কিন্তু এক কথাতেই রাজি। হ্যাঁ চলে এলেন, তারপর অনুষ্ঠান শেষে আমাদের তো হুড়োহুড়ি ওনার হ্যাঁ, সঙ্গে ছবি হ্যাঁ, তোলা, এতটুকু বিরক্তি না। নেই। এবং একজন ছবি তুলতে পারেনি বলে আমরা বললাম, এই মা, ওর ওর তো ছবি তোলা হলো না, তাতে কি হয়েছে, চলে চলে এসো। আয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে এত মানে এত অমায়িক আর এত ইয়ে ছিল, দিল খোলা মানুষ। মিশুকে ভীষণ খেতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন। তাই অরুণদা যখন বয়স হয়ে গেল, আগে তো অরুণদা কোথায় চলে যেতেন, কবে ফিরবেন বৌদি জানতেন না, জানো তো। বৌদি যে কি ভালো মানুষ, মানে ভাবাই যায় না। কি উনিও স্কুলে পড়াতেন। পরের দিকে দেখেছি অনেক অনুষ্ঠানে বৌদিকে নিয়ে অরুণদা যেতেন, শেষের দিকে তো প্রায় অনুষ্ঠানে বৌদিকে নিয়ে যেতেন, বিভিন্ন মেলায়, বিভিন্ন। আমি দেখলাম এখানে একটা ছবি পেলাম, সেটা হচ্ছে ফটোগ্রাফি এক্সিবিশনে নিয়ে যেতেন, পেন্টিং এক্সিবিশনে নিয়ে যেতেন, নাতিদের সঙ্গে সময় কাটাতেন। অদ্ভুতভাবে কিছু বছর আগে আমাকে ডেকেছিলেন যে, বুড়ি আয়, আজকে একটা অনুষ্ঠান আছে। তো ওখানে অরুণদার কবিতা বলা যায়নি, কারণ ওদের একটা বিষয় দেয়া ছিল, একটা প্রতিবাদ সভা ছিল। উনি তো ভীষণ প্রতিবাদী মানুষ ছিলেন, ঠিক সময়ের কথাটা সময়ে বলতেন। তা সেখানে আমি অন্য কবিতা পড়েছিলাম, খুব খুশি হয়েছিলেন। তো আবদার করতাম, অরুণদা আমাদের ওই একটা সৃষ্টি রঞ্জনা ইউটিউব চ্যানেল আছে, ওটা তোমরাই করেছিলে, তো অরুণদা কবিতা লিখে দিতেন। মানে আমি শুধুমাত্র ওই মানে হ্যাঁ, শুধু আপনার ওই আমাদের আমাদের চ্যানেলের জন্য। চ্যানেলে। হ্যাঁ বুড়ি, তুই কাজ করবি, কবিতা দেবো না? তো ও কবিতা লিখে পাঠিয়ে দিলেন। অ দুগা বাগা, তোকে দুটা মনের কথা বলি। মুদের গেরাস্তা ঘরকে লাচ্ছে বেদম কলি। জগৎ জুড়ে এদিক ওদিক রক্তাহালি খেলা। পাড়ার পাড়া আসুর গুলান দাপাইছে দমে মেলা। বিটা বিটি নুনা নুনি টিভি মোবাইলে মন। ভজ গট কাদের গতি, মা বাপ গুলার বড় জ্বালা। কি করি রে ইখন? 10 টেক্তা 10 অস্তর দিলেক তুয়ার রানীর পাড়া সাজ। সে কবে থেকে দাঁড়ায়ে আছিস, জেনে নেই কোনো কাজ। ঘরকে অসুর, বাড়কে অসুর, পিরান রাখা দায়। তুয়ার বিটা বিটি লিয়ে মাগা দাঁড়ায়ে আছিস ঠাই। এবার আসুর গুলার নিধন কর, শত্রুর মুখে ছাই। কেনে তুয়ার অস্তর গুলান, কেনে কোনো কাজে লাগছে নাই। মাগ, এবার আসল অস্তর ধর, দয়া কর। মাগ, আসুর মারা, আসুর মারা, তুয়াই গড় করি। মুদের গেরাস্ত ঘরকে রাখা আলা করে। এর জন্য তো আমরা অনেকগুলো কাজ করেছি পরপর, তো অরুণদাকে পাঠাতাম। আমি সেদিনও দেখছি অরুণদার ফেসবুকে আমি আছি, অরুণদা আমাদের ওই এটা আছেন, আমাদের কাজগুলো রাখা আছে অরুণদার মানে ওই আপনার ওই অরুণদার ফেসবুকে। আমাদের যে দুর্গাপুজো দুর্গাপুজো তো কবিতা লিখেই দিয়েছেন, হ্যাঁ, আছে। কেমন করে খবর পায় সাদা কাশের বোন? মা আসছে, মা আসছে, মায়ের আগমন। কেমন করে খবর পায় স্থলপদ্মের বোন? মা আসছে, মা আসছে, মায়ের আগমন। কেমন করে খবর পায় গেরুয়া বোঁটার শিউলি? আকাশ বাতাস কাঁপিয়ে বাজে আগমনের বিয়োগেলি। নীল আকাশে সাদা নৌকো হাওয়ার পালে ওড়ে, শক্ত বাঁধন আলকা হয়ে নড় গড়িয়ে নড়ে। এসব কিছুই আর কিছু নয়, আগমনের চিঠি। মা আসছে বলেই মুখের রংটি মিঠি মিঠি। প্রতি বছর মা তো আসেন, অসুর মরছে কই? দিনে দিনে অসুর সংখ্যা বাড়ছে তো বাড়ছেই। 10টা হাতের কাজ নয় মা আমার হাত দুটোকে নিয়ে, 12 হাতের লড়াই করে অসুর মেরেই দে। আর শেষে একটা কবিতা দিয়েছিলেন, আমি তো বলতাম আমি কবিতা বলি না, অন্যরা বলে। হয়তো অরুণদা দূর থেকে চেয়েছিলেন, কেন তুই বলবি না। তো আজকে না, অরুণদার জন্য, অরুণদাকে ভেবে ওই প্রতিবাদী কবিতাটা, এই যে তিলোত্তমা চলে গেল, একে নিয়েও অরুণদার একটা কবিতা আছে।
এটা নিয়ে আমরা আমাদের ইউটিউবে কাজ করতে পারিনি, কিন্তু অরুণদা যেখানেই থাকুক, অরুণদা হয়তো জানবেন যে না, তার বুড়ি তার কবিতা আজকে বলছে, এটারই আমার শ্রদ্ধা জানাবো। আমি আর সাধনা এটা পড়বো। তাহলে কি আমরা এখন পড়বো এটা? হ্যাঁ। তিলোত্তমাকে নিয়ে অরুণদা লেখা কবিতা দেখো, নম সিদ্ধারা নম নমঃ। কি অদ্ভুত নামটা না, মানে শিরোনামটা। একটি বিভৎস ঝড় খাওয়া মেয়ে জাগিয়ে দিয়েছে বিশ্বভুবন পাড়া। ওহে বাঙালি, সময় এসেছে, এবার সবাই স্ট্রেট সোজা হয়ে দাঁড়া। বাঁকতে বাঁকতে বাঁকা লেনদেন পোষা মানুষের খেলা ধরা পড়ে গেছে। কতখানি বিষ উতলে উঠেছে, শেকড়ে শেকড়ে ঘুণ ছড়িয়েছে। জাস্টিস চাই, জাস্টিস চাই মন্ত্রে মন্ত্রে, অভিনব জাগরণ অনেক হয়েছে, মুখোশ খুলেছে, শ্রীমুখ পুড়েছে, দূর হট মিথ্যাচারণ। তঞ্চকতায় ভেতরে ভেতরে কতটা নেমেছো, কতটা লুটেছো, খবর নাওনি তার। শিল্পে স্বাস্থ্যে আপন স্বার্থে করে গেছো বলাৎকার। এই জাগরণ জাগিয়ে দিয়েছে একটি মেয়ের মৃত্যু। সভ্য মানুষ তোর মুখে ছড়ে বিশুদ্গারের থুত্তু। মন্ত্রে মন্ত্রে এই জাগরণ চলুক আলোর রথে, মানুষ ফিরুক মান আর হুঁশে জ্বলন্ত শপথে। জয় শির দাঁড়া, ফিরে ফিরে দাঁড়া, এখনো সময় আছে। মানুষের পাশে মানুষ থাকুক, সব মানুষের কাছে। কি অদ্ভুত! এটাই তো জীবনের মন্ত্র, তুমি বলো। তোমার শেষ ইন্টারভিউ এর কথাটা যদি একটু আমি শুনি। মানে ওনার তো এর আগে বেশ কয়েকবার সাক্ষাৎকার নিয়েছি, ও কথাও হয়েছে অনেক। তো এই উনি মারা গেলেন হচ্ছে আপনার 22শে নভেম্বর শুক্রবার গভীর রাতে। ঠিক তার আগে 20শে নভেম্বর বুধবার অবনীন্দ্র সভাঘরে একটা অনুষ্ঠান ছিল, মানে 3টে বই প্রকাশ একসাথে। উনি বইগুলোর মোড়ক উন্মোচন করলেন। তো তখন কিন্তু এমনি মানে সেই দিনটা অদ্ভুত ব্যাপার, উনি একাই কিন্তু নিজে কবিতা বলে, গল্প করে, কথায় বা ওনার জীবনের কিছু টুকরো টুকরো কথা, এগুলো কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন। পরে আমাকে যখন মানে আমি ওনার সঙ্গে কথা বললাম, সাক্ষাৎকার নিতে গেলাম, তো আমার মনে হয়েছিল যে আজকালকার এই মোবাইল ইন্টারনেটের যুগে যখন আমরা খুব অনায়াসে মোবাইল থেকে অনেক কিছু পেয়ে যাচ্ছি, আগে তো আমরা রেফারেন্সের জন্য অনেক কিছু ঘাটতাম, এখন তো লাইব্রেরি হ্যাঁ। যেতাম। হ্যাঁ। তো আমি বললাম যে অরুণদা, এই মোবাইল ইন্টারনেটের যুগে একসাথে 3-3টে বই প্রকাশ করছেন, তো এর প্রাসঙ্গিকতা কতখানি, বইয়ের প্রাসঙ্গিকতা কতখানি? তখন উনি মানে বললেন আমাকে, বই হাতে করে পড়া, তার নতুন গন্ধ পাওয়া, তাকে ছুঁয়ে দেখা, অক্ষরগুলোকে উনি এত সুন্দর করে বললেন, তা আমি পুরোটাই রেকর্ড করেছিলাম। তো আমার খুব ইয়ে লাগছে, যে খারাপও লাগে আবার একটু ভালোও লাগে যে অনুষ্ঠান শেষে একটা লজেন্স পাওনি। হ্যাঁ অবশ্যই, উনি সাক্ষাৎকার শেষ হলো, হ্যাঁ। হঠাৎ দেখি পকেট থেকে বের করে আমাকে লজেন্সটা দিলেন। তো আমি সেটা না আজও মানে রেখে দিয়েছি, গলে যাবে হয়তো, কিন্তু ওনার একটা স্মৃতি তো। আসলে প্রিন্টিং মিডিয়ার একটা অভিঘাত আছে, তার মধ্যে একটা ভিজুয়াল ব্যাপার আছে। ভিজুয়াল ব্যাপারটা কিন্তু মারাত্মক। ভিজুয়াল ইম্প্যাক্ট যেটা, সেটা একবারে মস্তিষ্কে চলে যায়, মনকে ডিঙিয়ে, তাই না? সেইখানে আমরা যখন মনস্ক হতে চাইছি, তখন ওই মনস্কতা আর মস্তিষ্কের মধ্যে একটা ঝঞ্ঝাট তৈরি হয়। যদি আমি আটকে চাই দৃশ্যমানতার মধ্যে, তাহলে কি হবে? সবটা তো মহবে পৌঁছাবে, চোখেই আটকে গেল। সেই সূত্রে যদি চোখের পাওয়ারটা খুব বেশি, পাওয়ার মানে চোখের যে বলবো, কি বলবো, এনার্জি অফ আইজ, দৃশ্যমানতা সাংঘাতিক। সুতরাং যখন মিডিয়াতে কোনো উপন্যাসের বা গল্পের কেউ পাঠ করছে বা অভিনয় করছে, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। আর যখন আমি বইটাকে নিয়ে বুকের ওপর বা সামনে টেবিলে বিছানায় বসে
তার গন্ধ নিজে নিজে পড়ছি, তার একটা খেলা, সেখানে মন, চোখ এবং সবটাই কাজ করছে হৃদয়ে, যেটা দৃশ্যমানে তো দেখতে পাচ্ছি না, তো আটকে দিচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে না। সেইখানে একটা কি বলবো, একটা ব্যবধান তৈরি হলেও যারা সত্যিকারের মনস্ক পাঠক, যারা এই আনন্দটা পেতে চায়, তারা কিন্তু প্রিন্টে থাকবে, প্রিন্ট মিডিয়াতে থাকবে। আর সে লক্ষ্য করা যাচ্ছে যারা ইয়াং, আমি লক্ষ্য করছি বিলো 30 এতে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে একবারে, ফ্রম 8 to 50। হ্যাঁ, তারপরে যারা আসছে বয়সে, সেটা কিন্তু মজার। এখন দেখছি তারা কিন্তু আস্তে আস্তে বইয়ের দিকে ঝুঁকছে। সুতরাং কবিতা হাতে নিয়ে পড়া, আর সব কবিতাতে চিৎকার নয়। এই যে জীবনানন্দ নিয়ে সবাই হই হই করে কবিতা পড়ে, আমার ভালো লাগে না। কারণ জীবনানন্দের মধ্যে নৈশব্দের ব্যাপার আছে, নৈশব্দের একটা বাঁশি আছে, সেই বাঁশি ধরতে গেলে এককভাবে বইটা সামনে মেলে পড়তে হবে, কারো কণ্ঠে আবৃত্তি করলে হবে না। কারণ জীবনানন্দ আবৃত্তি করছে বলতে সব কণ্ঠে মানাচ্ছে। হ্যাঁ, ওই যে তার বোধ, সোরিয়ালিজম বোধ, একাত্ম হয়ে যাও, আমি আবার আসিব ফিরে, ধান সিঁথি নদীর তীরে বক হব বা বেজা হয়ে, এই যে খেলাটা একাত্মীকরণ হয়ে যাচ্ছে, ওই সর্বক্ষণ ব্রহ্মের মতো আর কি, তাই না? সুতরাং এই যে বিভাজন থাকলে পরে একাত্ম হওয়া যাচ্ছে না। সে- মানে সেই জন্য বলছি যে বইয়ের গুরুত্ব আজও আছে। আছে আছে, হয়তো কমেছে কমেছে, ওই যে বললাম দৃশ্য মানুষ কেড়ে নিচ্ছে। হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার। সেক্ষেত্রে এই একটা 3টে বই প্রকাশ হলো, হ্যাঁ। এটাও একটা প্রমাণ করছে যে হ্যাঁ, রাইট, তাই তো। যারা লিখছে, ছাপাচ্ছে, এত ভালোবেসেই করছে ব্যাপারটা, তাই না? এতগুলো মানুষকে দেখে নিয়ে এসে, রানাঘাট থেকে, আমি শিশুর থেকে এসেছি, কেন এলাম? এই ভালোবাসাটা আছে। সুতরাং ভালোবাসা থাকবে, দুটিই থাক না, তবে একটা টাগ অফ ওয়ার চলছে কিন্তু, লড়াই। হ্যাঁ, আমার নাতি ঠিক যেমন ভাবে সে বই পড়ে, ঠিক তেমন সিনেমাও দেখে এবং টিভি দেখে, এটা আমি লক্ষ্য করি। আমার যে নাতিটা, নেক্সট জেনারেশনটা, এটাই মজা লাগছে। আর আমার মিসেস আজীবন সে চাকরি করে গেল, সংসার সামনে গেল, এখন দেখছি ওই দুটোতেই মজা আছে, উপন্যাসে মজা আছে, টিভিতেও মজা আছে। এই যে ব্যাপারটা, এটা যে একটা বোঝের দরকার হয়, এটা ইন্টারনাল একটা কি বলবো, রেভলিউশন বা ইভলিউশন যাই বলো, ট্রান্সফরমেশন, যেটা ইন্টারনাল বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন, এটার দরকার আছে ওইখানে পৌঁছানোর। এরকম মানুষ, যে মানুষটা এই 80তেও এসে দোরগোড়ায় পৌঁছতেও বাড়িতে থাকতেন না, প্রতিদিন ফেসবুক খুলছি, দেখছি অরুণদা কোথাও গেছেন, কোনো না কোনো আর অনুষ্ঠানে কোনো না কোনো অনুষ্ঠানে গেছেন এবং লিখতেন। সেটা জঙ্গলে গিয়েও লিখছেন, সেটা ফুলের রাজত্বেও লিখছেন, মানুষের সঙ্গেও আছেন, লিখছেন। সেই মানুষটা পড়ে ভোগেননি। আমাকে চুঁচুড়ো থেকে তথাগতদা ফোন করেছেন যে জানিস তো মানুষ নেই উনি। আমি ভাবছি আগের এরকম তো অনেক ঘটনা, বাজে ঘটনা শুনেছি। বললো না, ওনার বৌমা খবর দিয়েছিলেন, কাল উনি মোহরকুঞ্জে অনুষ্ঠান করেছেন, করে রাতে এসে বাড়ির সবার সাথে খেয়েছেন। তারপরেরটা নাই বা বললাম। আমি শেষে পেয়েছি চুঁচুড়োতে, শেষে উনি চন্দননগর থেকে চুঁচুড়োয় চলে গেছেন। অনেকে চুঁচুড়োর ভূমিপুত্র বলেছেন, আমি সেখানেও বলেছি না, আমাদের চন্দননগরেরই মানুষ ছিলেন উনি। আর উনি তো সারা বাংলার মানুষ, ওনাকে কোনো একটা গণ্ডিতে তো বেঁধে রাখা সম্ভব নয়। সারা বাংলার মানুষ। তুমি বলো না, লাল পাহাড়ের দেশে যা গানটা লোকে জানেই না অরুণদার লেখা, অনেক, এটা লোকগীতি হয়ে গেল, প্রচলিত হয়ে গেল। তাহলে এই মানুষটাকে তো কোনো একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখা যায় না। তাই জন্য আমাদের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব, অরুণদা হয়তো শরীরে আমাদের মধ্যে নেই, আর হয়তো ফেসবুকে তার পোস্টগুলো আমরা পাবো না, আমাদের দায়িত্ব অরুণদার লেখাগুলোকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়া, যাতে তার সবার মধ্যেও আমাদের অরুণদা বেঁচে থাকেন। আজ এই অবধি, নমস্কার। লাল পাহাড়ের দেশে যা
রাঙামাটির দেশে যা তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, সেটাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে।